সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আর আজকে আমরা হলো গিয়ে এরর নিয়ে ডিসকাশন করব। গত ক্লাসে আমরা ডিকোডারের টপিকটা শেষ করছি, আর একই সাথে কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ওকে, তো আমরা আজকে আমাদের যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটার নাম হলো গিয়ে অ্যাডার। অ্যাডারটা কি? হোয়াট ইজ অ্যাডার? অ্যাডারের বিষয়টা হলো গিয়ে যে স্যার আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে যে যোগ করি বা আমরা যে ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করি, এই যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টাতে পরে যাচ্ছি। এই যে আমরা যোগ করি, এই যোগের কাজটা যে সার্কিটের মাধ্যমে কমপ্লিট হয়, যে সার্কিটটা এই অ্যাডিশনের কাজটা পারফর্ম করে, তাকে মূলত স্যার বলা হয় অ্যাডার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সকল ইলেকট্রনিক সার্কিট যে সকল ইলেকট্রনিক সার্কিট অ্যাডিশনের কাজ পারফর্ম করে তাদেরকে মূলত স্যার বলা হয় অ্যাডার। ওকে, যে সকল ইলেকট্রনিক সার্কিট অ্যাডিশনের কাজ পারফর্ম করে তাকে আমরা হলো গিয়ে অ্যাডার বলি। তো এই অ্যাডারের সার্কিটগুলো কিভাবে অ্যাডিশনের কাজ কমপ্লিট করে, কোন লজিক গেটগুলো অ্যাডারের সার্কিট তৈরি করতে ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করব। অর্থাৎ আমাদের এই টপিকটার অবজেক্টিভ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট কিভাবে অ্যাডিশন করে সেটা হলো গিয়ে বোঝা, এবং একই সাথে যে আমরা যখন কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সে নাম্বার যোগ করার জন্য কোনো হলো গিয়ে ইনপুট দিই, সেই ইনপুটগুলোকে ইলেকট্রনিক সার্কিট কিভাবে ম্যানিপুলেট করে সেটাই আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। ওকে স্যার, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ভোলার থেকে ক্লাস করছে, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে ক্লাস করছে। যাই হোক, নোয়াখালী আমার মায়ের বাসা, মানে মায়ের বাড়ি। ঠিক আছে স্যার, তো আমরা স্টার্ট করি। আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করি আসলে অ্যাডারের সার্কিট কী হয়। সাপোজ আপনি যোগ করতেছেন 2, 5, তার সাথে 19কে আমরা হলো গিয়ে যোগ করব, অথবা আমরা একটু অ্যাডিশনের বিষয়টা বোঝার চেষ্টা করি যে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে কোনো নাম্বার ইনপুট দিলে সেটা অ্যাডিশন কেমনে পারফর্ম হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো ধরেন এখানে দেওয়া আছে 2, 5, 7, আর এখানে দেওয়া আছে 9, 9। তো এই সংখ্যাগুলোকে আমরা যখন যোগ করি বা যোগ করতে যাই, ডিজিটাল ইলেকট্রনিক্স সেটাকে কেমনে পারফর্ম করে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যখনই কোনো ইনপুট দিই, ডিজিটাল ইলেকট্রনিক্স সেই ইনপুটগুলোকে আমি এভাবেই ধরে রাখি, এভাবে ফার্স্টে 2টা ডিজিট নিয়ে কাজ করি। আমরা যখন কোনো নাম্বার ইনপুট দিই, ডিজিটাল সিস্টেম এই নাম্বারগুলোকে ভ্যারিয়েবলগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলে, চলকের মধ্যে মনে করেন ডিস্ট্রিবিউট করে। আপনি যে 5, 7, 9, 9 অর্থাৎ 57, 99 দিয়েছেন, এই প্রত্যেকটা ডিজিটকে আমাদের ইলেকট্রনিক সার্কিট ভ্যারিয়েবল, মানে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যার সিস্টেম আছে সেটা হলো গিয়ে ভ্যারিয়েবলগুলোর মধ্যে স্টোর করে, যাতে সার্কিটগুলো সেই ভ্যারিয়েবলগুলোকে থেকে ডাটাগুলোকে কি করতে পারে, গ্রহণ করতে পারে এবং সেগুলোকে প্রসেস করতে পারে। তো এখন দেখেন আমরা যে 5 ইনপুট দিছি সেটা মূলত A1 ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। আমরা এখানে যে 7 দিচ্ছি এটাকে A2-তে স্টোর করলো। আমরা যেখানে 9 দিলাম এটাকে B1 এর মধ্যে স্টোর করলো। আর আমি এখানে যে 9 দিলাম এটাকে B2 এর মধ্যে কি করছে, স্টোর করছে।
এখন আপনারা বলতে পারেন স্যার আপনি A1 A2 B1 B2 কেন নিছেন, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে x1 x2 y1 y2ও নিতে পারতেন, এটা আপনার ইচ্ছা, কারণ ভ্যারিয়েবল আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন। এখানে ভেরিয়েবলটা নিয়ে বোঝানো হচ্ছে যে আপনি যখন আপনার ক্যালকুলেটরে কোনো নাম্বার ইনপুট দেন, ক্যালকুলেটর সেই ডিজিটগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউট করে। এখন দেখেন 7 আর 9 যোগ করলে কত আসতেছে? 16। 16কে আমরা কি বলি? সাম বলি, কারণ যোগফলকে সাম বলা হয়। সামের প্রথম অক্ষর কি? এস। তো আমি এই জায়গায় হলো গিয়ে এস লিখলাম। কত নাম্বার ডিজিটগুলোকে যোগ করতেছি? কত নাম্বার ভ্যারিয়েবলগুলোর? 2 নাম্বার, তাই এখানে আমি কি দিলাম? S2 দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন 7 আর 9কে যোগ করার কারণে 16 আসছে, হাতে আসতেছে 1। 1কে বলা হয় ক্যারি। 1কে কি বলা হয় স্যার? ক্যারি বলা হয়। আর ক্যারিকে রিপ্রেজেন্ট করা হয় সি দ্বারা। ক্যারিকে রিপ্রেজেন্ট করা হয় কার মাধ্যমে? সি এর মাধ্যমে। যেমন সামকে রিপ্রেজেন্ট করা হয় এস এর মাধ্যমে, ক্যারিকে রিপ্রেজেন্ট করা হয় সি এর মাধ্যমে। যেটা হাতে থাকে সেটাকে ক্যারি বলে, আর সেটাকে রিপ্রেজেন্ট করা হয় সি এর মাধ্যমে। এই যে 1টা আসছে সেটা কত নাম্বার ডিজিটকে যোগ করার কারণে আমরা পাইছি, অর্থাৎ আমাদের এখানে যে ক্যারিটা প্রডিউস হয়েছে সেটা কত নাম্বার কলামকে যোগ করার কারণে প্রডিউস হয়েছে, সেটা হচ্ছে 2 নাম্বার কলাম বা 2 নাম্বার ভ্যারিয়েবলগুলোকে যোগ করার কারণে হয়েছে। তাই আমরা এখানে লিখতেছি C2। ওকে, C2 এর মাধ্যমে মূলত হলো গিয়ে এটা আইডেন্টিফাই হচ্ছে যে এখানে যে 1টা আসছে সেই 1টা হচ্ছে 2 নাম্বার ভ্যারিয়েবলগুলো যেগুলো যোগ করা হয়েছে তাদের থেকে আমি পাইছি। এখন দেখেন আমি 5 আর 1কে যোগ করব। 5 আর 1 6, 6 আর 9 কত? 6 আর 9 15। 15-এর 5 বসে যাচ্ছে। এই যে 15-এর 5 বসতেছে, দ্যাট মিন্স আমরা কত নাম্বার ডিজিটগুলোকে যোগ করতেছি? আমরা প্রথম ডিজিটকে যোগ করতেছি, প্রথম কলামের ডিজিটগুলোকে। সেখানে আমি কি দিব স্যার? S1 দিব। আর আমাদের হাতে অবশিষ্ট কত থাকতেছে স্যার? আমাদের হাতে অবশিষ্ট থাকতেছে হলো গিয়ে 1। এখন দেখেন এখানে যে 1 আসছে সেই 1টাও কিন্তু আমাদের কি? ক্যারি। ওকে, আমাদের হাতে যে 1টা আসছে সেটাও কিন্তু ক্যারি। এখন এটা কত নাম্বার ভ্যারিয়েবলগুলোকে যোগ করার কারণে আসছে? প্রথম ভ্যারিয়েবলগুলোকে যোগ করার জন্য আসছে, তাই আমি এখানে কি দিলাম? C1 দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে আমরা যখনই ডিজিটাল ইলেকট্রনিক্সে কোনো ইনপুট দিই, ডিজিটাল ইলেকট্রনিক্স সেই ইনপুটগুলোকে ভ্যারিয়েবলে ডিস্ট্রিবিউট করে নেয়, ঠিক আছে? আর এই ভ্যারিয়েবলগুলোর থেকেই পরবর্তীতে ডাটাগুলো হার্ডওয়্যারের সাথে কি করে স্যার? কমিউনিকেশন করে। আমরা এটা চ্যাপ্টার 5-এ এই জিনিসটা বোঝার চেষ্টা করব, বা হলো গিয়ে সামনে চ্যাপ্টার 5-এ আমরা যে বোঝার চেষ্টা করব কিভাবে হার্ডওয়্যারের সাথে প্রোগ্রামিং ইন্টিগ্রেটেড হয়, অর্থাৎ কিভাবে হার্ডওয়্যার প্রোগ্রামিংয়ের সাথে প্রোগ্রামিং যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো কিভাবে হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এগুলো চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের সময় আমরা বিষয়গুলো ডিটেলসে দেখব। ওকে, তাহলে আমরা আপাতত বোঝার জন্য এতটুকু মনে রাখার চেষ্টা করি যে আমরা যোগ করার জন্য এখানে যে ডিজিটগুলো দিলাম সেই ডিজিটগুলোকে হলো গিয়ে ভ্যারিয়েবলে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আর ভ্যারিয়েবলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর কোনটা সাম কোনটা ক্যারি এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কি করে ফেলছি? বের করে ফেলছি। এখন এই জিনিসটাকে আমরা যদি একটা সার্কিট প্যাটার্নে ডেভেলপ করতে চাই তাহলে এটা কিভাবে দেখাবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এটাকে আমরা ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব। তো এটার জন্য আমাদের কয়টা ব্লক লাগবে সেটা আমরা কেমনে বের করব? তো এটা বের করার সিস্টেম হলো গিয়ে ব্লক ইকুয়াল টোটাল ইনপুট ডিভাইডেড বাই বাইনারি বেস। ব্লক ইকুয়াল টোটাল ইনপুট। তো আমাদের টোটাল ইনপুট কয়টা? টোটাল ইনপুট 4টা, 1টা 2টা 3টা 4টা। টোটাল ইনপুট 4টা। আর আমাদের বাইনারি বেস অল টাইম 2, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স কি নিয়ে কাজ করবে? বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করবে। তাহলে আমাদের এখানে আসতেছে কত? 2 আসতেছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমাদের এটাকে যদি ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাদের কয়টা ব্লক লাগবে? 2টা। তাহলে এটা আমাদের ব্লক, এটা আমাদের আরেকটা ব্লক। আমরা যোগ করার সময় সবসময় কোন দিক থেকে যোগ করি? ডান দিক থেকে। ওকে,
তাহলে আমাদের ফার্স্টে ইন হবে কে, ফার্স্টে ইন হবে A2, পরে ইন হবে B2, আর A2 আর B2 কে যোগ করলে আমরা যোগফল পাবো S2। আর এই ব্লকটাতে যখনই আমরা যোগ করব তখনই আমাদের একটা কি আসবে, ক্যারি আসবে, সেই ক্যারিটাকে আমরা কি বলবো, C2। এবার এরপরে আমরা কাকে ইনপুট দিব, A1, তারপর আমাদের আসবে হলো গিয়ে B1, আর এখানে আসবে S1, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের C1। তাহলে এটা একটা সার্কিট, একটা ডেমোগ্রাফি, যেটাতে আমরা বোঝার চেষ্টা করতেছি আসলে অ্যাডারের সার্কিটে কি হয়েছে। তো দেখেন, আপনি যখন অ্যাডারের সার্কিটে 7 ইনপুট দিছেন, 9 ইনপুট দিছেন, আর এখানে হচ্ছে হলো গিয়ে 5 ইনপুট দিছেন, এখানে 9 ইনপুট দিছেন, তখন কি হয়েছে, আপনি যখন এই জায়গাটাতে আপনি যখন এই জায়গায় 7 দিছেন, 9 দিছেন, 7 আর 9 যোগ হয়ে কত আসছে, 16, 16 এর 6 বসতেছে, হাতে ক্যারি কত আসতেছে, 16 এর 6 বসতেছে, হাতে ক্যারি কত, 1, 5 আর 9 14, 14 আর 1 কত, 15, হাতে ক্যারি কত, 1। তো এইভাবে করে আমাদের ইনপুট যাচ্ছে, সামের মধ্যে ভ্যালুগুলো ইন হচ্ছে, তারপর ক্যারিতে যাচ্ছে, আবার ক্যারি হচ্ছে পরবর্তী ব্লকের বা পরবর্তী ইনপুটের সাথে কি করতেছে, অ্যাড হয়ে যাচ্ছে। তো অ্যাডারের যে সার্কিট আছে, অ্যাডারের সার্কিটে দুই ধরনের সার্কিট দেখা যায়, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। আমরা যদি অ্যাডারের সার্কিট নিয়ে কথা বলি, অ্যাডারের সার্কিটে দুই ধরনের সার্কিট দেখা যায়, একটা হচ্ছে হলো গিয়ে আমাদের হাফ অ্যাডার, আর আরেকটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। ওকে, একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডারটা কি, যে অ্যাডারের সার্কিটে কোনো ধরনের ক্যারি ইনপুট হয় না, অর্থাৎ ক্যারি অ্যাড হয় না, তাকে মূলত বলা হয় হাফ অ্যাডার। যেমন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের হাফ অ্যাডার। এটাকে আমরা হাফ অ্যাডার কেন বলতেছি, কারণ এই ব্লকটাকে আপনি যদি ভালো মতো দেখেন, এখানে কিন্তু কোনো ক্যারি প্রবেশ করে নাই, ক্যারি ইন হয় নাই, তাই এটা কি হাফ অ্যাডার। আর এই ব্লকটা আমাদের হচ্ছে কি ফুল অ্যাডার, কারণ এটার মধ্যে আমাদের কি হয়েছে, ক্যারি ইন হয়েছে। তো যেই ব্লকটার মধ্যে আমাদের ক্যারি ইন হয় সেটাকে বলা হয় আমাদের ফুল অ্যাডার, আর যেটাতে কোনো ক্যারি ইনপুট হয় না সেটাকে বলা হয় হাফ অ্যাডার। অর্থাৎ সহজ ভাষায়, যেই অ্যাডারের সার্কিটে ক্যারি ইনপুট হয় না সেটা হাফ অ্যাডার, যে অ্যাডারের সার্কিটে ক্যারি ইনপুট হয় সেটাকে বলা হয় ফুল অ্যাডার। আর এটাকে মূলত বলা হয়, এই যে আমরা যে ডায়াগ্রামটা করছি, এটাকে বলা হয় 2 বিট প্যারালাল অ্যাডার। এটাকে বলা হয় স্যার 2 বিট প্যারালাল অ্যাডার, এটাকে বলা হয়। ঠিক আছে, তো এই যে 2 বিট প্যারালাল অ্যাডার বলছি, সেটা কি স্যার, এটা অ্যাট এ টাইমে কয়টা ইনপুট নিচ্ছে, দুইটা, দ্যাটস ওয়াই 2 বিটস। ওকে, 2 বিট প্যারালাল অ্যাডার। ওকে, তো প্যারালাল কেন, অ্যাট এ টাইমে 7কে নিচ্ছে, 9কে নিচ্ছে, অর্থাৎ দুইটা ইনপুটকে একই সাথে নিচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্যারালাল। ওকে, তো এটাকে মূলত আমরা বলবো 2 বিট প্যারালাল অ্যাডার। স্যার এটা এখন আপনাদের মাথায় কোশ্চেন আসছে যে কি পড়াইলেন, কি বুঝাইতে চাইলেন, কিছুই তো বুঝলাম না স্যার। তাহলে এবার আমি হলো গিয়ে এটার ডিটেলসে আসি। আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স লাইক ক্যালকুলেটরে কমন ডিভাইস, যেটাতে আমরা অ্যাডিশনের কাজ করি, সেই অ্যাডিশনের কাজগুলো আমাদের অ্যাডারের সার্কিট কিভাবে পারফর্ম করে। আমি সাপোজ 57 এবং 99কে যোগ করতে চাইছি, তো 57 আর 99কে আমি ইনপুট দিছি, দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডে কিভাবে এই 57 এবং 99 অ্যাডিশনটা পারফর্ম হয়েছে সেটাই আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে আপনি যখন 5799 দিয়েছেন, এই প্রত্যেকটা ডিজিট হলো গিয়ে ভ্যারিয়েবলে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ফার্স্টে ভ্যারিয়েবলের ক্যালকুলেশন হয়েছে, ভ্যারিয়েবলের ক্যালকুলেশন হওয়ার পর এটা সার্কিটের মধ্যে কি করা হয়েছে, সিমুলেট করা হয়েছে বা সার্কিটে ট্রান্সমিশন করা হয়েছে, তারপর সার্কিট এগুলোকে যোগ করছে। ঠিক আছে, তো পরীক্ষায় এবার সেকেন্ড কোশ্চেন, যে পরীক্ষায় যে কিভাবে স্যার কোশ্চেনটা আসবে, তো পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসবে সেটা আমি যখন আপনাদেরকে বলবো আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা একটা পরীক্ষায়
কোশ্চেন আসতে পারে, সেটা নিয়ে কথা বলবো। আরও কোশ্চেন কিছু আছে, সেটা আমি বলি। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে স্যার আপনি তো 2টা বিট নিয়ে করছেন, ধরেন প্রথম রোতে 3টা ইনপুট আছে, পরের রোতে 2টা ডিজিট আছে, তখন কি হবে? আবার স্যার আপনার তো এখানে ক্যারি আসছে, যদি ক্যারি না আসে 0 আসে তখন কি হবে? তাহলে স্যার সেটা আমি এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি এখন। আচ্ছা, তো দেখেন আমাদেরকে দিল 1 2 3 2 1। আমাদেরকে বললো উদ্দীপকের সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের জন্য কত বিটের প্যারালাল অ্যাডার প্রয়োজন তা নির্ণয় করো এবং ব্লক ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। উদ্দীপকে অবস্থিত সংখ্যাগুলোকে যোগ করার জন্য কত বিটের প্যারালাল অ্যাডার প্রয়োজন তা নির্ণয় করো এবং তা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করো। উদ্দীপকের সংখ্যাগুলোকে যোগ করার জন্য কত বিটের প্যারালাল অ্যাডার প্রয়োজন তা নির্ণয় করো এবং ব্লক ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করো। তো এই টাইপের কোশ্চেন যেহেতু আসছে, এখন আপনি বুঝতে পারছেন যে কি করতে হবে। আর এখানে ভালো মতো দেখেন, এখানে কিন্তু আমাদের প্রথম রোতে এই যে এ রোতে ডিজিট আছে 3টা, আর এখানে আছে কয়টা? 2টা ডিজিট আছে। তার মানে এটা হলো গিয়ে জোড় সংখ্যক নাই। মনে রাখতে হবে অ্যাডারের সার্কিটগুলো কিন্তু জোড় সংখ্যক হয়। তো যেহেতু এখানে 5টা আছে, তাই এটাকে 6টা করার জন্য এখানে আমি একটা কি করে দিলাম স্যার? 0 অ্যাড করে দিলাম। এখন দেখেন আপনি যে ইনপুট দিচ্ছেন সেই ইনপুট অনুযায়ী আমাদের কি হবে? আমাদের এগুলোকে ভ্যারিয়েবলে ডিস্ট্রিবিউট করে ফেলতে হবে। তাহলে 1কে আমি স্টোর করলাম A1-এ, 2কে স্টোর করলাম A2-তে, 3কে স্টোর করলাম A3-তে। ওকে, একইভাবে আমি হলো গিয়ে 0কে স্টোর করলাম B1-এ, 2কে স্টোর করলাম B2-তে, আর এখানে 1কে স্টোর করলাম B3-তে। এখন দেখেন 3 আর 1কে অ্যাড করলে আমি কত পাচ্ছি স্যার? 4 পাচ্ছি। এখন এই যে 4 পাইছি, 4টাকে কি বলা হবে? যোগফল বলা হবে, সাম। তো সামের এখানে কি বসতেছে? এস বসতেছে। আমি কত নাম্বার ডিজিটগুলোকে যোগ করছি, কত নাম্বার চলকের ডিজিটগুলোকে যোগ করছি? 3 নাম্বার। তাহলে এখানে আসবে S3। আর যখনই যোগ করব তখন অটোমেটিক্যালি ক্যারি চলে আসবে। তাহলে আর ক্যারিটা পরবর্তী ডিজিটের কাছে চলে যাবে। তো A3 B3কে যোগ করছি, যোগ করার কারণে আমি S3 একটা যোগফল পাইছি, তার সাথে আমি ক্যারিও পাবো কি? C3। এখন দেখেন 3 আর 1কে যোগ করার পর আমাদের কি কোনো ক্যারি আসছে? ক্যারি আসে নাই। তাই আমাদের এখানে কি চলে আসতেছে স্যার? 0 চলে আসতেছে। এখন 2 আর 2 অ্যাড করলে আমাদের রেজাল্ট কি আসতেছে? 4 আসতেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার ক্যারির ভ্যালু 0 দেওয়ার দরকারটা কি? স্যার আমরা যখন আমি যদি এভাবে বলি, আপনি ক্যালকুলেটরে কি ইনপুট দিবেন আমি জানি না, আমি কি ইনপুট দিব আপনি জানেন না। অর্থাৎ আমার ইনপুটে ক্যারি আসতেও পারে, ক্যারি নাও আসতে পারে। না আসতে পারা বলতে বোঝাচ্ছে যে এখানে 0 আসবে। ঠিক আছে, 0 কিন্তু একটা ভ্যালু। ওকে, তো যদি আসে সেটার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ভ্যারিয়েবল রাখতে হবে। লাইক ক্লাসের মধ্যে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার ক্লাসে স্টুডেন্ট আসতেও পারে, নাও আসতে পারে। তো এখন দেখা গেছে আমি বললাম যে আজকে আসে নাই, আজকে বেঞ্চ রাখবো না, আবার কালকে আসছে তাই ক্লাসের মধ্যে বেঞ্চ রাখবো। এরকম যদি হয় তাহলে যে প্রবলেম হবে। প্রতিনিয়ত আমার ক্লাসরুমের বেঞ্চগুলোকে চেঞ্জ করতে হবে। দিস ইজ কল ভ্যারিয়েবল। ক্লাসরুমের প্রত্যেকটা বেঞ্চকে আমি একটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতে পারি। তো ক্লাসরুমে প্রত্যেক দিন যদি আমি বেঞ্চগুলো চেঞ্জ করতে চাই, তাহলে মনে করেন স্টুডেন্টদেরকে বসতে দিতে বা ক্লাস নিতে অনেক সমস্যা তৈরি হবে। তো তার থেকে ভালো আমি আগে থেকে কি করে রাখছি? বেঞ্চ দিয়ে রাখছি, যে আসলে আসবে, না আসলে নাই, আমার বেঞ্চ নিয়ে কোনো কাজ করতে হবে না। তেমনি আমরা যখন যোগ করতে যাচ্ছি,
যোগের ক্ষেত্রে আমার ক্যারি আসতেও পারে নাও পারে, তো সেটা নিয়ে আমার এত ওরিড হওয়ার কিছু নাই। তাই আমি এখানে C3 দিয়ে রাখছি, আসলে ওইখানে কোনো একটা ভ্যালু হবে, আর না আসলে ডিরেক্ট কি বসবে, 0 বসবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আমি হচ্ছে এই কলামটাকে যোগ করব, তো এই কলামটাকে যোগ করলে এখানে আমাদের কত আসবে স্যার, S। এখানে আমাদের S আসবে, আর এটা কত নাম্বার চলকগুলোকে আমি যোগ করতেছি, 2 নাম্বার চলককে যোগ করতেছি, তাই আমাদের এখানে কি বসতেছে স্যার, S2 বসতেছে। আর যখনই কোনো একটা কলামকে যোগ করা হয়, ওই কলামের হচ্ছে হলো গিয়ে সদৃশ একটা ক্যারি চলে আসবে। তো আমি এখন কলাম 2কে যোগ করতেছি, তাই কলাম 2কে যোগ করার কারণে আমি সাম পাইছি S2, আর ক্যারি হবে কত, C2। ওকে, তো C2-তে আমাদের কত চলে আসতেছে স্যার, 0 চলে আসতেছে। এখন দেখেন আমি এদেরকে যোগ করতেছি 0 1 0, আমি হচ্ছে কলাম 1কে যোগ করতেছি, যার কারণে আমি S1 দিলাম, আর এখানে কি আসতেছে 1। আর যখনই কোনো কলামকে যোগ করব, সেটার সদৃশ আমার একটা কি চলে আসবে, ক্যারি চলে আসবে, সেটা হচ্ছে C1। এটার ভ্যালুটা কি হবে স্যার, 0 হবে। ঠিক আছে, তাহলে আমার ভ্যারিয়েবলে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখন আপনারা বলেন তো এটা রিপ্রেজেন্ট করতে কয়টা ব্লকের প্রয়োজন হবে, এটা রিপ্রেজেন্ট করতে কয়টা ব্লকের প্রয়োজন হবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান তো স্যার। স্যার এটা রিপ্রেজেন্ট করতে কয়টা ব্লকের প্রয়োজন হবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, ভেরি গুড। শাফি অ্যান্সার দিছে 3টা, হাসান ইমাম সম্রাট 3টা, তারপর হচ্ছে আবদুল্লাহ নাদিম সামি 3টা। ওকে, ভেরি গুড। শুভ, সাহা, লিখন, তারপর রিফাত, মেহেদি হাসান, তারপরে হচ্ছে হলো গিয়া সুরাইয়া সুলতানা, শামীম রনি। আচ্ছা, মনিরুল ইসলাম জিজ্ঞেস করছে ব্লক কি, এটা কিছুক্ষণ আগে অলরেডি আমি বলছি। ব্লক হচ্ছে একটা সার্কিটের রিপ্রেজেন্টেশনের একটা হচ্ছে হলো গিয়া স্যাম্পল, অর্থাৎ একটা জেনারেলাইজ ফর্ম, সিম্পলিফাইড ফর্ম। ঠিক আছে, কারণ আমরা তো এখানে ডিরেক্ট এখন লজিক গেট আঁকতেছি না, তো আমরা ব্লকের মাধ্যমে বুঝাইতেছি এটার ভিতরে লজিক গেট আছে, এটাতে ইনপুট দিলে এই ব্লকটা হচ্ছে হলো গিয়ে আমাদের ইনপুটগুলোকে প্রসেস করবে। ঠিক আছে স্যার, তাহলে আরও অনেকেই অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছেন। তো আমাদের এখানে টোটাল ইনপুট আছে 6টা, তাহলে আমি নিব 6, আর এখানে আমাদের বাইনারি বেস হচ্ছে 2, দ্যাট মিনস আসতেছে কত, 3। তাহলে আমাদের টোটাল ব্লক লাগতেছে 3টা ব্লক লাগতেছে আমাদের। আর স্যার এই ব্লকগুলো আমাদের অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করতে হবে। এই ব্লকগুলো হচ্ছে স্যার আমাদের সার্কিটের জেনারেলাইজ ফর্ম, অর্থাৎ এই ব্লকটাতে কোন গেট ইউজ করা হয়েছে, অ্যান্ড গেট ইউজ করা হয়েছে নাকি নর গেট ইউজ করা হয়েছে না এক্সর ইউজ করা হয়েছে আমরা জানি না, আমরা জাস্ট বলতেছি এটার ভিতরে কোনো লজিক গেট আছে যেটা ইনপুট দিলে কি করবে, প্রসেস করবে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে আমাদের ফার্স্টে ইনপুট হবে কোথা থেকে, এই যে লাস্টের ভ্যারিয়েবল থেকে। তাহলে আমাদের এখানে আসবে A3 B3, আর এখানে আসবে হলো গিয়ে S3, আর এটার থেকে আমাদের কি বের হবে, একটা C3 বের হবে। আর এখানে আমাদের আসবে হলো গিয়ে A2 B2 S2, এখান থেকে আসবে আমাদের C2, আর এখানে আসতেছে A1 B1 S1, এখানে আসতেছে C1। ঠিক আছে, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের, যেহেতু এই ব্লকটাতে কোনো ক্যারি ইন হয় নাই, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের হাফ অ্যাডার, এটাতে ক্যারি ইন হয়েছে, এটাকে বলা হয় ফুল অ্যাডার, এটা হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার। তাহলে আমাদের কত বিটের প্যারালাল অ্যাডার প্রয়োজন, আমাদের হচ্ছে 3 বিট
প্যারালাল অ্যাডার প্রয়োজন। স্যার আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আপনাদের এগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আচ্ছা, তাহসিনুল ইসলাম জিজ্ঞেস করতেছে যে ব্লকগুলোর প্রথমটা কি হাফ অ্যাডার নাকি আর বাকিগুলো কি ফুল অ্যাডার? স্যার এটা ডিপেন্ড করে ব্লকের মধ্যে ক্যারি ইন হচ্ছে কিনা। যেমন এই ব্লকটাতে আমি দেখতে পাইতেছি কোনো ক্যারি ইন হয় নাই, তাই এটা হাফ অ্যাডার। আর এটাতে যেহেতু ক্যারি ইন হয়েছে এটা ফুল অ্যাডার, এটাতে যেহেতু ক্যারি ইন হয়েছে এটা ফুল অ্যাডার। এখন যদি এটাতে আমার যদি মনে করেন ব্লক মানে ক্যারি ইন হইতো, ক্যারি ইন হইলে তখন এটা কিন্তু আর হাফ অ্যাডার থাকতো না, এটা কি হইতো ফুল অ্যাডার হয়ে যেত। তো এটা চিন্তা করার কোনো কারণ নাই যে লাস্টেরটা শুধু হাফ অ্যাডার হবে বাদ বাকিগুলো ফুল অ্যাডার হবে। হাফ অ্যাডারও হইতে পারে ফুল অ্যাডারও হইতে পারে। তো ম্যাক্সিমাম ইন জেনারেল দেখা যায় যে লাস্টেরটা কি থাকে, হাফ অ্যাডার থাকে। বাট এটাতে যদি ক্যারি ইন করে তাহলে সেটা ফুল অ্যাডার হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াচ্ছে, যদি কোনো ব্লকের মধ্যে ক্যারি ইন হয় সেটা হলো গিয়ে ফুল অ্যাডার, আর ক্যারি ইন না হলে সেটা কি হাফ অ্যাডার। স্যার আপনারা কি এই প্যারালাল অ্যাডার এই ব্লক ডায়াগ্রামটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে জানান। তারপরে আমি যে আরেকটা কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, পরীক্ষায় লিখে দিতে হবে কত বিটের প্যারালাল অ্যাডার, সেটা অবশ্যই লিখে দিতে হবে। ওকে, অনেকের ক্রিস্টাল ক্লিয়ারও হয়ে গেছে, ভালো। তো দেখেন স্যার আমি যে জিজ্ঞেস করতেছি যে বুঝছেন কিনা, আপনারা কিন্তু আমার মতো হয়েন না। আমার স্যাররাও কিন্তু আমাকে জিজ্ঞেস করতো যে বুঝছো কিনা, তখন আমি বলতাম যে অস্থিরভাবে বুঝছি, পরে নিজে কিন্তু অস্থির হয়ে যেতাম। ঠিক আছে, তো না বুঝলে অবশ্যই বলার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা তিনটা সংখ্যার তো অলরেডি আমি করে দেখাইছি। 3 বিট বুঝলেন না কেমনে, কারণ এখানে কয়টা ব্লক আছে, এখানে টোটাল হলো কি আমাদের 3টা ব্লক আছে। যে কয়টা ব্লক সে কয়টা বিট। যেমন এটা হচ্ছে S3 আসছে, এটা 1 বিট। এখানে S2 আসছে, এটা হচ্ছে আমাদের 1 বিট। এখানে S1 আসছে, এটা হচ্ছে কি আমার 1 বিট। তার মানে এই ব্লক ডায়াগ্রামটা কয়টা করে মানে প্রতিটা ব্লক ডায়াগ্রাম কয়টা ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, একটা ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, তাই এটাকে আমরা কি বলে নিচ্ছি, 1 বিট বলে নিচ্ছি। ঠিক আছে, তো এখন যদি 3টা করে থাকে, ধরেন এখানে আপনারা বলতেছেন 3টা করে থাকে, তখন এখানে A3 B3, এখানে C3 আসবে, এখানে C2 আসবে, এখানে হচ্ছে C1 আসবে। ওকে, 4টা করে থাকলে A1 B1 C1 D1 এভাবে করে থাকবে। ঠিক আছে, অ্যাট এ টাইমে হলো গিয়ে আপনার ইনপুট হবে, বুঝতে পারছেন? অ্যাট এ টাইমে হলো গিয়ে আপনার ইনপুট হবে। ঠিক আছে স্যার, আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমরা একটা অন্য কোশ্চেনে মুভ করি, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে স্যার। ধরেন আমাদের একটা বোর্ডের কোশ্চেন আমরা এখন সলভ করব, যেটা বোর্ডে খুবই ইম্পর্টেন্ট। তো আমাদেরকে বললো উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে, প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। কোশ্চেনটা একটু লিখে রাখেন।
উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। একটু কোশ্চেনটা আপনারা তুলে নেন। ওকে স্যার, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্যার আপনারা যদি ব্লক ডায়াগ্রামে এভাবে করে এস দেখতে পান, দ্যাট মিনস এটা হচ্ছে কার সার্কিট স্যার? এটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাডারের সার্কিট। ওকে, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাডারের সার্কিট। তো এই যে অ্যাডারের সার্কিট যে আমরা বলতেছি, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাডারের সার্কিট। তো অ্যাডারের সার্কিট কেমনে বুঝছি? কারণ এখানে আমাদের এস দেওয়া আছে। এস যদি থাকে দ্যাট মিনস এটা সামকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে কার সার্কিট? আমাদের অ্যাডারের সার্কিট। ঠিক আছে স্যার, এখন এটার জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে এটা বের করতে হবে এটা হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। তাহলে দেখেন এই ব্লকটাতে কোনো ক্যারি কিন্তু অ্যাড হয় নাই, তাই এটাকে আমরা কি হিসাবে কনসিডার করতেছি স্যার? হাফ অ্যাডার হিসাবে কনসিডার করতেছি। আমি আবার বলতেছি, আমাদের এই ব্লকটাতে যখন যেহেতু এস দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা কার সার্কিট? একটা অ্যাডারের সার্কিট। ওকে, কারণ এস থাকা মানে এটা সামকে রিপ্রেজেন্ট করতেছে, সাম মানি অ্যাডার। এখন দেখার বিষয় এটা কি হাফ অ্যাডার না ফুল অ্যাডার। তাহলে দেখেন এই ব্লক ডায়াগ্রামটার মধ্যে কোনো ক্যারি কিন্তু অ্যাড হয় নাই, তাই এটাকে আমরা কি হিসাবে কনসিডার করতেছি স্যার? হাফ অ্যাডার হিসাবে আমরা কনসিডার করতেছি। ঠিক আছে স্যার? ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা যদি এখানে আরও ডিটেলসে দেখি, তো এখান থেকে আমরা বিষয়টা বুঝতে পারছি এটা হচ্ছে একটা হাফ অ্যাডারের সার্কিট। এখন পরীক্ষায় এই কোশ্চেনটার অ্যান্সার কেমনে দিব? তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ফার্স্টে হাফ অ্যাডারের ডেফিনেশনটা দিতে হবে। তো আমরা হাফ অ্যাডারের ডেফিনেশনটা কি দিব? যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডার বলে। যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হাফ অ্যাডার বলে। যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হচ্ছে হলো গিয়ে স্যার হাফ অ্যাডার বলে। ওকে স্যার, তো এটা আমরা সংজ্ঞাটা দিয়ে দিছি, কারণ আমাকে বলছে হাফ অ্যাডারের সত্যক সারণী এবং লজিক গেট তৈরি করতে। এখন আমি হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল তৈরি করব। তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা আমি হচ্ছে তৈরি করতেছি। তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে আমাদের সবার প্রথমে আসবে হলো গিয়ে ইনপুট। তো আমাদের ইনপুট কে কে আছে? ইনপুট আছে হলো গিয়ে এ আর বি। ইনপুট আছে কিন্তু আমাদের এ আর বি আমাদের ইনপুট আছে। তো আমাদের এই জায়গায় এ আসবে আর বি আসবে। আর এ আর বি এর জন্য আমাদের যেহেতু দুইটা ইনপুট আছে, কম্বিনেশন হবে 0 0 0 1 1 0 1 1। এখানে এর বি এর ভ্যালু 0 0 0 1 1 0 1 1 কেমনে আসছে সেটা আমি কিন্তু আগেই মর্গানসের ল পড়ানোর সময় এগুলো এক্সপ্লেইন করছি। এবার তার সাথে আমাদের আসতেছে কি? আউটপুট। আর আউটপুটের জায়গায় আমাদের আসবে হলো গিয়ে এস আর সি। এখন আপনাদেরকে বলে রাখি, অ্যাডারে অর্থাৎ এখানে যে সামটা আছে, সামটা কিন্তু বাইনারি অ্যাডিশন ওয়াইজ কাজ করে, বাইনারি অ্যাডিশন সিস্টেমে কাজ করে। বাইনারি অ্যাডিশন সিস্টেমটা কি? সেটা হচ্ছে যে দুইটা ডিজিটকে মানে একাধিক ডিজিটকে আমি যোগ করব, যোগ করার পর যোগফলকে বেইজের সাথে আমি তুলনা করে দেখব। যোগফল যদি বেইজ থেকে বড় হয় অথবা বেইজের সমান হয়, তখন যোগফলকে বেইজ দ্বারা আমাদের কি করতে হবে স্যার? ভাগ করতে হবে। তাহলে স্যার এখানে দেখেন 0 0 আছে, আমি প্রথমে 0 আর 0কে নিলাম। তো 0 আর 0কে যোগ করলে রেজাল্ট কি আসতেছে? আমার 0 আসতেছে। এখন এই যে 0টা আসছে এটা কিন্তু আমার সাম,
এই জিরোটা কি আমার এখানে যে আমার জিরোটা আসছে সেটা কিন্তু আমার সাম এস, সেখানে না লিখি আমি, এখানে জিরো আসছে, এই জিরোটা কিন্তু সাম। এখন এটাকে আমি হচ্ছে আমার বেস 2 এর সাথে তুলনা করে দেখব, বাইনারি বেস হচ্ছে 2। এখন দেখেন এই দুইটা সংখ্যাকে আমি যোগ করছি, যোগ করার পর আমি এখানে কত পাইছি, জিরো পাইছি। তো যোগফল কার থেকে ছোট, বেস 2 এর থেকে ছোট। যদি যোগফল বেস 2 এর থেকে ছোট হয় তাহলে আপনার মানে যোগফল যদি বেস 2 এর থেকে ছোট হয় তাহলে এখানে যা আসবে সেটা আমার এই জায়গায় বসে যাবে। আর যেহেতু আমি ভাগ করতে পারি নাই, ভাগ না করতে পারলে আমি ভাগফলও পাবো না, আর ভাগ না করতে পারলে আমার এখানে কি বসবে, ক্যারি বসবে। ঠিক আছে, কথাটা আরো সহজভাবে বলা যায়, কথাটা আরো সহজভাবে বলি। আমরা কি জানি, যোগফল আমরা যোগ করব, যোগ করার পর বেস 2 এর সাথে কি করে দেখব, ভাগ করে দেখব। এখন আমি যদি এখানে 1 নিই, 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই যদি করি, 1 আর 2 মাল্টিপ্লাই করলে কত আসে, 2 আসে। তো আমরা ভাগের নিয়ম অনুযায়ী জানি যে এই ডিজিট আর এই ডিজিটের গুণফল কখনো মাঝখানে ডিজিটের থেকে বড় হইতে পারবে না, তার সমান হইতে পারবে না। ঠিক আছে, তাই আমরা এখানে কি নিলাম, 0 নিলাম। 0 সাথে 2 কে মাল্টিপ্লাই করলে কি আসে, 0। তাহলে 0 আর 0 সাবট্রাক্ট করলে কি আসে, 0। তাহলে যেটা আমার ভাগশেষ আসতেছে সেটা আমার যোগফলের জায়গায় বসতেছে, আর যেটা ভাগফল আসে সেটা হচ্ছে ক্যারির জায়গায় বসে। অর্থাৎ বাইনারি যোগের নিয়ম হচ্ছে যোগ করার পর যোগফলকে বেস 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যেটা ভাগশেষ আসবে সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল আসবে সেটা ক্যারির জায়গায়। এবার আমরা পরবর্তীটাতে চলে যাব। পরবর্তীতে আমাদের কি আছে, 0 1 দেওয়া আছে, 0 1 কে নিব। এখন দেখেন আমি যদি 0 আর 1 কে অ্যাড করি আমার রেজাল্ট কত আসবে, 1 চলে আসবে। 0 আর 1 কে অ্যাড করলে আমার হচ্ছে 1 চলে আসবে। আর আমার এবার বেস 2 এর সাথে কি করে দেখতে হবে, ভাগ করে দেখতে হবে। তো আমি যদি এখানে 1 নিই, এখানে কত চলে আসবে, 2 চলে আসবে। এই ডিজিট আর এই ডিজিটের গুণফল মাঝখানে ডিজিটের থেকে বড় হইতে পারবে না, আইদার তার সমান হবে অথবা তার থেকে ছোট হবে। তাহলে আমি 0 নিলাম, 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে কি 1। তাহলে যেটা ভাগশেষ সেটা আমার যোগফলের জায়গায় আসতেছে, আর যেটা আমার ভাগফল সেটা হচ্ছে আমাদের ক্যারির জায়গায় চলে যাচ্ছে। এখন আমরা হচ্ছে পরবর্তী এই ইনপুটটাকে নিয়ে কনসিডার করব। তো আমাদের এই জায়গায় আসতেছে 1, এই জায়গায় আসতেছে 0। তো 1 আর 0 কে আমি যদি অ্যাড করি আমাদের রেজাল্ট আসবে হলো গিয়ে 1। এখন আবার যোগফলকে বেস 2 এর সাথে কি করে দেখব, ভাগ করে দেখব। তাহলে আমি এখানে 0 নিব, 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে আসে 1। তাহলে আমাদের যে 1 আছে সেটা ভাগশেষটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল আছে সেটা আমাদের ক্যারির জায়গায় চলে যাবে। ঠিক আছে, এবার ফাইনালি আমাদের এখানে আসতেছে স্যার 1 1। তো 1 আর 1 এটাকে আমি যোগ করব। তো নর্মালভাবে যদি আমি যোগ করি একদম সিম্পলভাবে তাহলে এখানে আসবে 2। আর আমি এবার কার সাথে তুলনা করে দেখব, বাইনারি বেস 2 এর সাথে। তো এখন দেখেন যোগফল বেসের সমান হয়েছে, তো আমি জাস্ট ভাগ করব। আমাদের সিস্টেম কি, যোগ করার পর বেস নর্মালভাবে যোগ করব, বেস 2 দ্বারা ভাগ করব। তাহলে একবার যাবে 0। তাহলে দেখেন ভাগ শেষে 0 আসছে, তাহলে এই জায়গায় 0 বসবে, আর এখানে ভাগফল 1 আসছে সেটা এই জায়গায় চলে আসবে। স্যার এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, আচ্ছা তাসনিউল ইসলাম, ওইটা আমি হচ্ছে যে পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। আপনারা আপাতত এটা বুঝেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বোর্ড পরীক্ষায় আসবে। তো আপনাদের ট্রুথ টেবিলটা অলরেডি হয়ে গেছে। তো ট্রুথ টেবিল শেষ। এখন আমাদের হলো গিয়ে লজিক সার্কিট তৈরি করতে হবে, কারণ আজকের কোশ্চেনটা ছিল উদ্দীপকে অবস্থিত ব্লক ডায়াগ্রামটির থেকে সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো,
ঠিক আছে, এখন আমাদের লজিক গেট অঙ্কন করতে হবে। তো আপনারা বিগত ক্লাসগুলোতে লজিক গেট যখন ড্র করছি তখন হচ্ছে আমাদের একটা কি দরকার ছিল, বুলিয়ান সমীকরণ দরকার ছিল, বুলিয়ান অ্যালজেব্রা দরকার ছিল, কিন্তু এখন কিন্তু কোনো বুলিয়ান অ্যালজেব্রা নাই। তাই আমাদেরকে হলো গিয়ে সমীকরণ, এই সত্যক সারণী থেকে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। এখন হচ্ছে আমরা যেটা করব, হাফ অ্যাডার ইকুয়েশন, আমরা এখন হাফ অ্যাডারের ইকুয়েশনটা স্যার বের করার চেষ্টা করব। কারণ হাফ অ্যাডারের ইকুয়েশন যদি আমরা বের না করতে পারি তাহলে আমরা কখনো লজিক গেট তৈরি করতে পারবো না। কারণ আমাদের কোশ্চেন ছিল উদ্দীপকের চিত্রটি থেকে এক্সের মান নির্ণয় করো বা এক্সের সার্কিটটি নির্ণয় করো, প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট। তো অলরেডি আমাদের সত্যক সারণী কিন্তু হয়ে গেছে, এখন আমাদের লজিক গেট তৈরি করতে হবে। তো লজিক গেট যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু আমার ইকুয়েশন লাগবে। তো ইকুয়েশন ছাড়া আমি লজিক গেট কি করতে পারবো না, তৈরি করতে পারবো না। তো এখন আমি দেখাবো কিভাবে হাফ এরারের এই ট্রুথ টেবিল থেকে কিভাবে আপনি ইকুয়েশন তৈরি করতে পারবেন। এগুলো একটু কমপ্লিকেটেড থিম, আর এই ট্রুথ টেবিল রিগার্ডিং কথাবার্তা আমি অনেক আগেই করে ফেলছি। তো যারা আজকে কিছুই বুঝতেছেন না, দ্যাট মিনস আপনারা লেকচারগুলো ফলো করতেছেন না প্রপারলি। তো যাদের বুঝতে সমস্যা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবেন। এখন দেখেন আমাদের এখানে আউটপুট দেওয়া আছে, ট্রুথ টেবিল থেকে আমাদেরকে ইকুয়েশন গঠন করতে হবে। স্যার মনে রাখবেন, ইকুয়েশন তৈরি করার সময় সবার প্রথমে প্রায়োরিটি দিতে হয় স্যার আউটপুটকে, তো আমাদের এখানে আউটপুট হিসাবে আসে ফার্স্ট থেকে আসে হলো গিয়ে এস, তাহলে আমি হচ্ছে এস লিখলাম। এখন আমি যে কথাটা বলতেছি একদম মনোযোগ দিয়ে শুনবেন। ট্রুথ টেবিল থেকে আপনি যখন হাফ অ্যাডারের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করবেন তখন ইকুয়েশন তৈরি করার সময় আপনাকে আউটপুটকে প্রায়োরিটি দিতে হবে। আউটপুটে এখন বলবেন আউটপুটে তো 0 আছে 1 আছে, কাকে প্রায়োরিটি দিব? আউটপুটের যে ভ্যালুগুলো 1 হবে তাদের ইনপুটগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আমি আবার বলতেছি, হাফ অ্যাডারের সমীকরণ গঠনের ক্ষেত্রে আউটপুটের যে সকল মান 1 হবে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। আবার বলতেছি, হাফ অ্যাডারের আউটপুটের ক্ষেত্রে বা হাফ অ্যাডারের ইকুয়েশন তৈরির ক্ষেত্রে আউটপুটের যে সকল মান 1 হবে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। ওকে, তো এখানে দেখেন হাফ অ্যাডারের এখানে আউটপুটটা 1 আছে, এটার ইনপুটটাকে বিবেচনা করতে হবে। তো এটার ইনপুট কি আছে? এটার ইনপুট হলো গিয়ে 0 আর কি আছে 1 আছে, 0 আর কি আছে 1 আছে। এখন দেখেন 0 কার কলামে আছে? এর কলামে, তাই আমি এই জায়গায় হলো গিয়ে এ বসাচ্ছি, আর এখানে 1 কার কলামে আছে? বি এর কলামে আছে, এই জায়গায় বি বসাচ্ছি। এখন আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন এখানে 0 আর 1 একই লাইনে অবস্থান করতেছে। তো একই লাইনে যদি অবস্থান করে তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে অ্যান্ড অপারেশন। আমি আবার বলতেছি, 0 আর 1 যেহেতু একই লাইনে অবস্থান করতেছে তাদের মধ্যে সম্পর্ক হবে হলো গিয়ে অ্যান্ড অপারেশন। তো আমি এই জায়গায় কি দিচ্ছি? অ্যান্ড দিয়ে দিচ্ছি। এখানে একটা প্রবলেম আছে যে 0 আর 1কে অ্যান্ড করলে, 0 আর 1কে যদি আপনি অ্যান্ড করেন রেজাল্ট কি হবে? 0। কিন্তু এখানে দেখেন 0 আর 1 ইনপুট নিয়ে আউটপুটটা কি আসছে? 1 আসছে। যারা আমার কথায় কনফিউজড হয়ে গেছেন, তাদেরকে আবার বুঝাচ্ছি। হাফ অ্যাডারের সমীকরণ গঠনের ক্ষেত্রে আউটপুটের যে সকল মান 1 হবে, যেমন এখানে এস এর ভ্যালুটা 0, এটা বাদ, এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে আমি বিবেচনা করব। তো এটার ইনপুট হচ্ছে 0 আর 1, তো আমি 0 আর 1 বসাইছি। আর 0 আর 1 যেহেতু আমার একই লাইনে অবস্থান করতেছে, একই সারিতে একই রোতে অবস্থান করতেছে, তাই তাদের মধ্যে আমি কি বসাচ্ছি? অ্যান্ড অপারেশন বসাচ্ছি। তো এখন অ্যান্ড অপারেশন বসালে একটা প্রবলেম আছে, 0 আর 1কে অ্যান্ড করলে রেজাল্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়। আর এখানে দেখেন 0 আর 1 ইনপুট দিয়ে আউটপুটটা কত পাইছে? 1 পাইছে। তাই আমার কি করতে হবে? 0 আর 1 তো নিতেই হবে, কিন্তু 0 আর 1 ইনপুট দিয়ে কিভাবে এটাকে 0-র পরিবর্তে 1 করা যায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি জাস্ট কি করলাম, যে ভ্যালুটা 0 সেটাকে আমি কি করে দিলাম? বার করে দিলে আমার এই ভ্যালুটা কি হয়ে যাবে? 1, এই ভ্যালুটা 1 আর 1কে অ্যান্ড করলে আমার রেজাল্ট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে সহজ কথায়
যেটা দাঁড়াচ্ছে যে হাফ অ্যাডারে যে সকল ভ্যালু 1 হবে তাদের ইনপুটগুলোকে আমি নিব, ইনপুটের মধ্যে যেটা 0 থাকবে সেটার চলককে আমি বার করে দিব যাতে সেটার ভ্যালু কি হয়ে যায় 1 হয়ে যায়। যারা এখনও বুঝতে পারেন নাই কোনো সমস্যা নাই, এখন আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝে যাবেন। তো এই ভ্যালুটা আমাদের 1 আছে, এটার আমরা ইনপুটটাকে বিবেচনা করব। তো এটার ইনপুটটা কি? এটার ইনপুটটা হচ্ছে 1 0, ঠিক আছে। এখন এই 1 0 কোথায় অবস্থান করতেছে? একই সারিতে অবস্থান করতেছে। তো একই সারিতে অবস্থান করলে তাদের মধ্যে অ্যান্ড অপারেশন হবে। এখন 1 কার কলামে অবস্থান করতেছে? এর কলামে। আর 0 কার কলামে অবস্থান করতেছে? 0 হচ্ছে বি এর কলামে। তো এদের মধ্যে অ্যান্ড অপারেশন। এখন দেখেন আমার এখানে 1 0 ইনপুট নিয়ে আউটপুটটা কত আসছে? 1 আসছে। আর এখন 1 0কে যদি আমি অ্যান্ড করি রেজাল্ট কি চলে আসবে? 0। তাহলে এটার সাথে এটা কি ম্যাচ করছে? করে নাই। আমার 1 আর 0 ইনপুট নিতে হবে, কিন্তু এখানে 0-র পরিবর্তে কি আনতে হবে? 1। তো এখন 0 কার কলামে আছে? বি এর কলামে। তো আমি বলছি হাফ অ্যাডারে যদি কোনো ইনপুট 0 থাকে সেটার উপরে কি বসায় দিতে হবে? বার বসায় দিতে হবে। তো বার বসাইলে এই 0 আমার কি হয়ে যাবে? 1। 1 আর 1কে অ্যান্ড করলে তখন আমার রেজাল্ট কি চলে আসবে? 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার এস এর সারিতে কি আর কোনো 1 আছে? এস এর সারিতে আর কোনো 1 নাই। আর দেখেন এটা আমার একটা সারিতে অবস্থান করতেছে, এটা একটা সারিতে। তো ভিন্ন সারি যখন আসবে তখন মাঝখানে কি হবে? প্লাস হবে। তাহলে স্যার মনে রাখবেন যদি একই রোতে ইনপুট থাকে তাদের মধ্যে অ্যান্ডের সম্পর্ক, আর ভিন্ন ভিন্ন রোয়ের মধ্যে সম্পর্ক হলে তাদের মধ্যে কিসের সম্পর্ক হবে? অরের। তাহলে ফাইনালি আমি বলতে পারি এটা হচ্ছে এ XOR বি। ঠিক আছে স্যার, এখন এস এর কাজ শেষ, এবার আমি সি এর কাজ করব। তো দেখেন সি এর আমি আগেই বলছি হাফ অ্যাডারের ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে আউটপুটে যে ভ্যালুগুলো 1 হবে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। তাহলে দেখেন এই ভ্যালুটা 0, এটা বাদ, এই ভ্যালুটা 0, এটাও বাদ, এই ভ্যালুটা 0, এটাও বাদ, এই ভ্যালুটা কি আমার? 1। তাহলে এইটার ইনপুটটা কি আমার? 1 1। তাহলে আমি এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম। আর এই 1 আর এই 1 কোথায় অবস্থান করতেছে? একই রোতে অবস্থান করতেছে। তাই এদের মাঝখানে আমি কি অপারেশন বসাবো? অ্যান্ড অপারেশন। তাহলে দেখেন এখানে 1 কার কলামে? এর কলামে। আর এখানে 1 কার কলামে? বি এর কলামে। যেহেতু এখানে কোনো ইনপুট 0 নাই তাই আমাদের আর কোনো বাদ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে দেখেন আমরা হাফ অ্যাডারের কিন্তু ইকুয়েশন বের করে ফেলছি। সামের ইকুয়েশন হচ্ছে এ XOR বি, ক্যারির ইকুয়েশন এ অ্যান্ড বি। তাহলে এখান থেকে ক্লিয়ার হইলো একটা হাফ অ্যাডারের সার্কিট তৈরি করতে গেলে একটা XOR গেট লাগে আর একটা কি গেট লাগে? অ্যান্ড গেট লাগে। এবার আমরা হাফ অ্যাডারের সার্কিটটা ড্র করব। আমরা হাফ অ্যাডারের সার্কিটটা ড্র করব। তো আমাদের এখানে আসতেছে এ আর বি। তো আমাদের ফার্স্ট ইনপুট এ থেকে যাবে, সেকেন্ড ইনপুট বি থেকে যাবে। এখন এ আর বি এর মাঝখানে কি দেওয়া আছে? XOR। এটা হচ্ছে আমাদের এ XOR বি। আর তারপরে হচ্ছে এ বি। তাহলে এ থেকে সিগন্যাল যাচ্ছে, বি থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তাহলে এটা হচ্ছে আমাদের XOR গেট আর এটা হচ্ছে কি? আমাদের অ্যান্ড গেট। আর এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট। তাহলে স্যার একটা হাফ অ্যাডারের সার্কিট তৈরি করতে কোন কোন লজিক গেট লাগে? দুইটা লজিক গেট লাগে, একটা হচ্ছে XOR গেট, একটা অ্যান্ড গেট। XOR গেট সামের কাজ করে আর হচ্ছে অ্যান্ড গেট ক্যারির কাজ করে। তাহলে এ XOR বি এর জায়গায় আমাদের এস বসবে, এ বি এর জায়গায় সি। এখন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আপনাদের দেখাতে হবে না, মানে খুব ইম্পর্টেন্ট একটা আমরা অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে আমি যে এত কথাবার্তা বলে এত চাপাবাজি করে যে এই সার্কিটটা তৈরি করছি, এই সার্কিটটা কি আসলেই যোগ করতে পারে কিনা সেটা আমার চেক করে দেখা উচিত না? অবশ্যই উচিত। তাহলে দেখেন আমাদের এখানে ইনপুট ছিল 0 0 0 1 1 0 1 1।
আর এখানে আমাদের সাম ছিল 0 1 1 0 আর ক্যারি ছিল 0 0 0 1। এখন আমি দেখতে চাচ্ছি যে এই সার্কিটের মধ্যে আমি যদি এই ইনপুটগুলো দিই তাহলে এস এর যা ভ্যালু আসছে, সি এর যা ভ্যালু আসছে সেটা এখানে আসে কিনা। ঠিক আছে, কারণ এখানে এস এর ভ্যালু তো আমি যোগ করে পাইছি, এস এর ভ্যালু তো আমি এখানে যোগ করে পাইছি। তো আমি এখানে সার্কিটে তো আমি কোনো কিছু যোগ করব না, আমি জাস্ট হচ্ছে সার্কিটে প্রত্যেকটা ইনপুট সিকোয়েন্সিয়ালি দিব। দেওয়ার পর আমি এই প্রত্যেকটা এস এর ভ্যালু, প্রত্যেকটা সি এর ভ্যালু চেক করে দেখব। যদি এস এর ভ্যালু এবং সি এর ভ্যালু অ্যাকুরেট আসে তাহলে আমাদের সবার এটা মানতে বাধ্য হইতে হবে যে একটা হাফ অ্যাডারের সার্কিটে সামের কাজটা একটা এক্সর গেট করে আর ক্যারির কাজটা একটা অ্যান্ড গেট করে। তাহলে শুরু করি। তার আগে আমি একটা চার্ট লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন A XOR B এর ট্রুথ টেবিল 0 XOR 0 রেজাল্ট 0, 0 XOR 1 রেজাল্ট 1, 1 XOR 0 রেজাল্ট 1, 1 XOR 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। আর এখানে অ্যান্ড গেট করলে 0 and 0 করলে 0, 0 and 1 করলে 0, 1 and 0 করলে 0, 1 and 1 করলে 1। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এই 0 আর 0কে ইনপুট দিচ্ছি। তো এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0। তো 0 আর 0কে যদি এক্সর করা হয় রেজাল্ট কি আসে? 0 আসে। আর 0 আর 0কে অ্যান্ড করা হলে সি এর ভ্যালু কি আসবে? 0 আসবে। তাহলে দেখেন আমরা 0 0 নেওয়ার কারণে এস এর ভ্যালু 0 পাইছিলাম, সি এর ভ্যালু 0 পাইছি। আর এখানে 0 0 ইনপুট নেওয়ার কারণে এস এর ভ্যালু 0, সি এর ভ্যালু আমার কি আসছে? 0 আসছে। ঠিক আছে, এখন আমি হচ্ছে 0 আর 1 ইনপুট নিব। তো 0 আর 1 এ জায়গায় ইনপুট নিলাম, এ জায়গায় 0 আর 1 দিলাম, এখানে আমার 1 দিলাম। তো 0 আর 1কে এক্সর করলে কি আসে? 1। তাহলে দেখেন 0 আর 1 নেওয়ার পর এস এর ভ্যালু কি আসছে? 1। আর 0 আর 1কে অ্যান্ড করলে রেজাল্ট কি? 0। তো আমাদের এখানে কি আসছে স্যার? 0 আসছে। এবার আমরা এই ইনপুটটা নিব। তো এবার আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে 1 0 দিচ্ছি। তো 1 0কে আমি হচ্ছে এক্সর করব, রেজাল্ট আসবে 1। আর 1 0কে আমি অ্যান্ড করব, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। তাহলে দেখেন এখানে 1 0 নিয়ে আমি সামের ভ্যালু 1 পাইছি, ক্যারির ভ্যালু 0 পাইছি। এখানে 1 0 নিয়ে সামের ভ্যালু 1 পাইছি, ক্যারির ভ্যালু 0 পাইছি। তার মানে আমার সার্কিটটা আপাতত এই তিনটা ইনপুটের জন্য ভালো মতো কাজ করছে। এবার আমি ইনপুট নিব 1 1। আমি এবার ইনপুট নিব 1 1, 1 1 ইনপুট নিব। তো এর জায়গায় 1, বি এর জায়গায় 1, 1 আর 1কে এক্সর করলে আমার রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। ঠিক আছে, আর 1 আর 1কে অ্যান্ড করলে রেজাল্ট কি? 1। কারণ 1 আর 1 এক্সর করলে 0। তো আমাদের সামের ভ্যালু মিলছে। 1 আর 1 অ্যান্ড করলে আমাদের কি আসতেছে? 1 আসতেছে, অর্থাৎ ক্যারির ভ্যালু মিলছে। তাহলে আমরা এখান থেকে কনফার্ম হইলাম যে আমাদের এই হাফ অ্যাডারের সার্কিটটা প্রপারলি হচ্ছে হলো গিয়ে বাইনারি বিটকে কি করতে পারবে স্যার? অ্যাডিশন করতে পারবে। তাহলে আমাদের হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম তৈরি হয়েছে। আর পরীক্ষায় স্যার এটাই আসবে, আপনাদেরকে যাকে প্যারালাল অ্যাডার বলছি ওগুলো আসবে না, ওইটা বুঝাইছি যাতে আপনারা এই ব্লকটা বুঝতে পারেন। ওকে, আমি আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে প্যারালাল অ্যাডার বুঝাইছি, ওইটা বুঝাইছি যাতে এই ব্লকটা দেখে আপনি বুঝতে পারেন যে এস কি কাজ করে, সি কি কাজ করে। এটা বোঝানোর জন্যই ও ব্লক ডায়াগ্রামটা বুঝাইছি। তাও আগামী ক্লাসে যারা আজকে অনেক কনফিউশন আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন, এই যে আমি হাফ অ্যাডারটা আপনাদেরকে বুঝাইছি, একটা যে বোর্ডের কোশ্চেন বলছি, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, যে আমি যে বলছি এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটটির জন্য সত্যক সারণী এবং লজিক গেট তৈরি করো। তো এটার অ্যান্সারটা কিভাবে দিবেন আমি কিন্তু ডিটেলসে বলে দিছি। আর আমি যে এখানে চেক করে দেখাইছি এটা জাস্ট আপনাদেরকে বোঝার জন্য, আপনাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য দেখাইলাম যে আসলে এই হাফ অ্যাডারের সার্কিটটা অ্যাডিশন পারফর্ম করতে পারে কিনা সেটা বোঝানোর জন্য।
ঠিক আছে স্যার? তো আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যাদের কনফিউশন আছে, যারা এখনও প্যারালাল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা বুঝেন নাই, টেনশন নেওয়ার কিছু নাই, আগামী ক্লাসে ওইটা নিয়ে বিস্তর আলোচনা করা হবে, ঠিক আছে? কিন্তু এই যে হাফ অ্যাডারের যতটুকু করাইছি সেটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। তো স্যার থ্যাংক ইউ আজকের মতো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, আল্লাহ হাফেজ।